প্রত্যেকটা রাজ্যেরই একটা গল্প থাকে, আর সেই গল্পের ভাঁজে ভাঁজেই লুকিয়ে থাকে তার নিজস্ব শব্দ। আজ আমরা রাজা আলারিকের অসাধারণ এক গল্পের মধ্যে দিয়ে কিছু নতুন শব্দ শিখব। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, প্রত্যেকটা গল্পেরই তো একটা প্রাণ থাকে, তাই না? আর এই গল্পের প্রাণ হলো এর শব্দগুলো। এই শব্দগুলোই রাজার উত্থান আর পতনকে আমাদের সামনে জীবন্ত করে তুলবে। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে রাজা আলারিককে নিয়ে। এমন একজন রাজা যিনি তার রাজত্বের শুরুতে ছিলেন এক কথায় পুইসন্ট এবং এক্সাম্পলারি। এই যে বললাম পুইসেন্ট, এর মানে কি? এর মানে হল প্রচণ্ড ক্ষমতাশালী বা প্রভাবশালী। আর রাজা আলারিক ঠিক এমনই ছিলেন। তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সাহসই ছিল না কারো। আর শুধু ক্ষমতা থাকলেই তো হয় না, তিনি ছিলেন এক্সাম্পলারি। মানে তিনি ছিলেন একজন আদর্শ রাজা যাকে সবাই অনুসরণ করতে চাইত। তার চরিত্র ছিল সবার জন্য একটা দারুণ উদাহরণ। রাজা এত ভালো হলে যা হয় আর কি, প্রজারা তাকে মন থেকে ভালোবাসত, যাকে বলে স্যানসিড করত। আর তার রাজ্যটাও ছিল একদম নিখুঁত, মানে আনব্লেমিশড। চলুন এই দুটো শব্দের মানেও জেনে নিই। ফ্যান্সিড করা মানে হল কাউকে খুব পছন্দ করা বা তার প্রতি এক ধরনের টান অনুভব করা। প্রজাদের মনে রাজার জন্য ঠিক এমনই একটা অনুভূতি ছিল। আর আনব্লেমিশড শব্দটার অর্থ হল নিষ্কলঙ্ক বা দাগহীন, একদম পারফেক্ট। শুরুর দিকে রাজার রাজ্যটা ঠিক এমনই ছিল, কোনো দুর্নীতি বা অন্যায়ের ছোঁয়া লাগেনি। কিন্তু সব ভালো গল্পের মতোই এই গল্পেও একটা মোড় আসে। ধীরে ধীরে রাজার শাসনে বদল আসতে শুরু করল। তার শাসন হয়ে উঠল নেপোটিস্টিক, আর তার অন্যায়গুলো আর লুকানো রইল না, হয়ে উঠল একেবারে ব্লেটেন্ট। নেপোটিস্টিক বা স্বজনপ্রীতি মানে হল যখন কেউ ক্ষমতার অপব্যবহার করে নিজের অযোগ্য আত্মীয়-স্বজনদের বড় বড় পদে বসিয়ে দেয়। রাজা আলারিকও ঠিক এই কাজটাই শুরু করেছিলেন। আর এই যে স্বজনপ্রীতি, এটা কিন্তু তিনি লুকিয়ে করেননি, এটা ছিল ব্লেটেন্ট, মানে একেবারে প্রকাশ্য আর নির্লজ্জ। সবার চোখের সামনেই এই অন্যায়গুলো হচ্ছিল। এর ফল যা হবার তাই হল, রাজ্যের পুরো পরিবেশটাই বদলে গেল। যে রাজদরবার একসময়ে হাসি আনন্দে মুখর থাকত, তা হয়ে উঠল অস্টিয়ার, মানে নিরানন্দ আর কঠোর। এমনকি রাজার নিজের ব্যবহারও হয়ে গেল ব্রাস্ক, অর্থাৎ বেশ রূঢ়। আস্টিয়া বলতে ঠিক এমনই একটা পরিবেশকে বোঝায়, যেখানে কোনো আনন্দ নেই, আরাম নেই, বিলাসিতা নেই, সবকিছুই খুব সাদামাটা আর কঠোর। রাজারই সব ভুল সিদ্ধান্তের ফলে রাজ্যের অর্থনীতিতে ধস নামল। ধনী আর গরিবের মধ্যে একটা বিশাল ডিসপ্যারিটি বা বৈষম্য তৈরি হল, আর রাজ্যের কোষাগার প্রায় খালি হতে হতে ইনসলভেন্ট বা দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেল। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন অভিজাতদের সম্পদ পাহাড়ের মতো উঁচু, আর অন্যদিকে সাধারণ মানুষের প্রায় কিছুই নেই। এই যে বিশাল ফারাক, এটাই হলো ডিসপ্যারিটি। আর যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার দেনা শোধ করতে পারে না, তখন তাকে বলে ইনসলভেন্ট। ভাবুন একবার, রাজার পুরো রাজ্যটাই এই অবস্থায় পৌঁছে গিয়েছিল। এই পরিস্থিতিতে প্রজাদের মধ্যে নেমে এসেছিল গভীর ওয়ারিনেস বা ক্লান্তি। কিন্তু রাজার হৃদয় ছিল পাথরের মতো, একদম ইম্পারমিয়েবল। মানুষের কষ্ট তাকে আর ছুঁতে পারত না। ইম্পারমিয়েবল মানে হল অভেদ্য। যেমন ধরুন, জলরোধী কোনো কাপড়ের উপর জল পড়লে যেমন ভেতরে যায় না, ঠিক তেমনি কোনো অনুনয় বা কষ্ট রাজার হৃদয়ে প্রবেশ করতে পারত না। আচ্ছা, এত কিছুর পর রাজা নিজেও যেন কেমন ল্যাঙ্গুয়েড বা নিস্তেজ হয়ে পড়লেন। তার মধ্যে আর আগের মতো উদ্যম ছিল না। আর এই অবস্থাতেই তিনি একটা প্রেসিপিটেট বা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি তার সিংহাসন সিড করবেন, মানে ছেড়ে দেবেন। এই টাইমলাইনটা দেখুন, কত দ্রুত সব ঘটে গেল। প্রথমে তিনি শক্তিহীন হয়ে পড়লেন, তারপর ভাবনা চিন্তা না করেই একটা সিদ্ধান্ত নিলেন, আর সবশেষে নিজের সিংহাসনটাই ছেড়ে দিলেন। রাজা ক্ষমতা ছাড়ার পরেই রাজ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিল। বিদ্রোহীরা রাজপ্রাসাদে ঢুকে সব কিছু লুটপাট করল, এমনকি সাধারণ ইউটেন্সিল বা বাসনপত্র পর্যন্ত ছাড়ল না। কিন্তু মজার ব্যাপার হলো, তারা রাজাকে কোনো স্কেথ বা আঘাত করল না। সব কিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে রাজা
শায়াদ নিজের ভুলটা বুঝতে পারলেন। তিনি হারানো ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা না করে একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থাকে এমব্রেস করলেন, মানে আপন করে নিলেন। এটা ছিল সত্যি একটা স্টুপেন্ডাস বা অবিশ্বাস্য পরিবর্তন। আর এই যে স্টুপেন্ডাস শব্দটা, এটা ব্যবহার করা হয় অসাধারণ বা আশ্চর্যজনক কিছু বোঝাতে। একজন একনায়ক রাজার এমন বদলে যাওয়াটা সত্যিই তো আশ্চর্যজনক। তাহলে চলুন পুরো গল্পটার শব্দগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। গল্পের শুরুতে রাজা কেমন ছিলেন? তিনি ছিলেন পিউসেন্ট মানে শক্তিশালী, আর এক্সাম্পলারি মানে আদর্শ। তার রাজ্য ছিল আনব্ল্যামিশড মানে নিষ্কলঙ্ক, আর প্রজারা তাকে ফ্যান্সিড করত মানে ভালোবাসত। এরপর শুরু হলো পতন। তার শাসন হয়ে গেল নেপোটিস্টিক মানে স্বজনপোষণমূলক, আর অন্যায়গুলো ছিল ব্লেটেন্ট বা প্রকাশ্য। রাজদরবার হয়ে উঠল অস্টেয়ার মানে কঠোর, আর রাজার ব্যবহার হল ব্রুস্ক অর্থাৎ রূঢ়। এর ফলে রাজ্যে দেখা দিল ডিসপ্যারিটি বা বৈষম্য, আর কোষাগার হয়ে গেল ইনসলভেন্ট বা দেউলিয়া। প্রজাদের মধ্যে ছিল উইয়ারিনেস বা ক্লান্তি, কিন্তু রাজার মন ছিল ইম্পারমিয়েবল মানে অভেদ্য। শেষে রাজা হয়ে পড়লেন ল্যাঙ্গুয়েড বা নিস্তেজ, আর একটা প্রেসিপিটেট বা হটকারী সিদ্ধান্তে সিংহাসন সিড করলেন মানে ছেড়ে দিলেন। বিদ্রোহীরা ইউটেন্সিল বা বাসনপত্র লুট করলেও রাজাকে কোনো স্কেথ বা ক্ষতি করেনি। আর সব শেষে রাজা নতুন ব্যবস্থাকে এমব্রেস করলেন বা গ্রহণ করলেন, যা ছিল এক স্টুপেন্ডাস বা বিস্ময়কর রূপান্তর। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল। শক্তির আসল মানে কি? ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখা, নাকি সঠিক সময়ে সেটা ছেড়ে দেওয়ার মতো প্রজ্ঞা দেখানো? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।